7 মে মঙ্গলবার রাত 8টায় শামীম জাহেদি আছেন টোট স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থী হলেও বেকায়দায় নেই নির্বাচন কমিশন। মন্তব্য সিইসি। 139 উপজেলায় যাচ্ছে সরঞ্জাম। সবার জন্য ন্যায্য মূল্যের দোকান চালু করতে চায় টিসিবি। প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই জুলাই থেকে শুরু। হজ ভিসা আবেদনের মেয়াদ 11 মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। শেষ দিনেও আবেদন করেননি 60,000। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থিতায় থাকলেও কোনো ব্যাকাদা নেই নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন মনে করছে নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কে এলো না এটা কমিশনের দেখার বিষয় নয় বলেও মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে দেশের 139টি উপজেলায়। এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে লালমাটি থেকে যোগ দিচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী, সাথে আছেন বগুড়াতে এবং লক্ষ্মীপুর থেকে সহকর্মী হাসিবুর রহমান এবং আব্বাস হোসেন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমে যেতে চাই জনাব সাইফুল ইসলাম চৌধুরীর কাছে। জনাব চৌধুরী, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমি বলছিলাম যে প্রথম ধাপে নির্বাচন আগামীকাল শুরু হচ্ছে। এই উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনের কাজী হাবিবুল আওয়াল বলছেন যে নির্বাচন কমিশন চাপে নেই। একটা ধারণা হচ্ছিল যে মন্ত্রী বা এমপিদের স্বজনরা এইখানে নির্বাচনে প্রার্থী হয়, এক ধরনের প্রভাব বিস্তারে তারা চেষ্টা করছেন এবং এর ফলে কিছুটা হলো চাপে রয়েছে নির্বাচন কমিশন। সেটা আজকে তিনি নাকচ করে দিলেন প্রধান নির্বাচন কমিশনার। আপনার কাছে জানতে চাচ্ছি, আদতে কি প্রধান নির্বাচন কমিশনার যে কথা বলছেন তাতে আপনি আশ্বস্ত হতে পারছেন কি না? কারণ কদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পিকার বরাবর চিঠি লেখা হয়েছে, যেখানে বলা হয়েছিল, অনুরোধ করা হয়েছিল যাতে এই নির্বাচনে মন্ত্রী এবং এমপিরা তাদের স্বজনরা যে দাঁড়িয়েছে সেই বিষয়ে যেন কোনো প্রভাব বিস্তার না করেন। জনাব চৌধুরী। ধন্যবাদ। নির্বাচন কমিশন আসলে সঠিক সিদ্ধান্তই নিয়েছে বা সঠিক কথাই বলেছে। তারা আসলে কোনো চাপে নেই, বরঞ্চ চাপে আছে এখন হচ্ছে সরকার পক্ষীয়রাই। কারণ তারাই এখন দুশ্চিন্তার মধ্যে আছে যে তাদের স্বজনরা যে নির্বাচনে অংশগ্রহণ করছে তারা হেরে গেলে কি হবে, ভয়টা তাদের ভেতরে। ফলে নির্বাচন কমিশন এখানে খুবই ঝঞ্ঝাট মুক্ত আছে, তারা স্বাচ্ছন্দ্যে আছে। তাদের কোনো এখন তারা ফুর্তির মধ্যে থাকতে পারে, কোনো অসুবিধা নেই, তাদের চাপের কোনো ব্যাপার নেই। নির্বাচন হোক না, আপনার আগামীকালকে নির্বাচনে 13 জন বোধহয় 13টা উপনির্বাচনী এলাকায় বোধহয় আত্মীয় স্বজন রয়েছে, আরো হয়তো স্বজন টজন দিয়ে 139টার জায়গায় 1টাও থাকতে পারে। এটা সব জায়গায় থাকবে। কারণ আর একটা জিনিস কি, যে এই কথাগুলো যদি এখন নির্বাচন কমিশন বলে যে চাপে আছে, তাহলে তো বিরোধী দলের দাবিকে মেনে নেওয়া হয়। কারণ বিরোধী দল বলে যে লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচন করা যাবে না। তাহলে যদি এখন স্বজনরা থাকায় যদি লেভেল প্লেইং ফিল্ড না হয় এটাই যদি মনে করে, তাহলে তো দাবি, ভিন্ন পক্ষের দাবি প্রতিষ্ঠিত হয়ে যায়। সে কারণে এটা এখন বলাও সম্ভব নয় নির্বাচন কমিশনের পক্ষে। আমি অবাক হয়েছিলাম ইতিপূর্বে যে তারা স্পিকারকে কেন চিঠি লিখেছে। এখন তারা যে স্ট্যান্ড নিয়েছে ঠিক আছে, এবং আমার মনে হয় সরকার পক্ষেও বোধহয় কিল খেয়ে কি হজম করা উচিত যে এই কথা যদি বলে যে স্বজনদের সরে পড়তে হবে, তাহলে তো সামনে জাতীয় নির্বাচনের সময় আবার নতুন করে প্রশ্ন উঠবে যে উপজেলা নির্বাচনে তো আপনারা লেভেল প্লেইং ফিল্ড বলতে স্বজনদের চাচ্ছিলেন না, তাহলে সংসদ থাকতে সেই সংসদ সদস্যরা নির্বাচনে প্রার্থী হবে কি করে? অতএব এটা বোধহয় খুব একটা ভালো প্রস্তাব তারা নেয়নি। ধন্যবাদ জনাব চৌধুরী। আমি আপনার কাছে আবার আসবো, একটু সহকর্মীদের কাছ থেকে ঘুরে আসতে চাই। প্রথমে যেতে চাই হাসিবুর রহমানের কাছে, যিনি আছেন বগুড়ায়। হাসিবুর রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি কালকে কোন কোন এলাকায় উপজেলায় নির্বাচন হচ্ছে বগুড়া জেলায়, এবং আরেকটি প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে সেখানকার পরিবেশ কেমন, নির্বাচনের সরঞ্জামাদি ঠিকমতো পৌঁছলো কিনা, একটু জানাবেন। একটু আগেও খবর নিয়েছি যে সরকারের যে নির্বাচনের পরিকল্পনা সে অনুযায়ী সব
কেন্দ্রেই তাদের যে নির্বাচনী সামগ্রী সেগুলো পৌঁছে গেছে। আপনি জানেন যে এবার ব্যালটে ভোট হচ্ছে, তবে শুধুমাত্র ব্যালট পেপারগুলোই যাবে কাল সকালে। তবে ব্যতিক্রম হয়েছে যে বগুড়ার চরাঞ্চল, আপনি জানেন যে যমুনা নদীর চরাঞ্চলে বেশ কিছু কেন্দ্র রয়েছে, বিশেষ করে সারিয়াকান্দি, সেই কেন্দ্রগুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন এবং সেখানকার ব্যালটের নিরাপত্তার জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, কর্মী রাখা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য রয়েছে এবং তার পাশাপাশি টহলেরও ব্যবস্থা রয়েছে। বিশেষ করে ব্যালটের নিরাপত্তার কথা যদি বলেন, সেই জন্য এই বিশেষ ব্যবস্থা। আর এখন পর্যন্ত আমি বগুড়ায় যে পরিবেশ দেখছি সেটি একবারেই বলা যেতে পারে যে নির্বাচনের অনুকূলে যে ধরনের পরিবেশ থাকার কথা ঠিক তেমনটাই রয়েছে। কারণ এইখানে তো যারাই আছেন নির্বাচনে তারা মোটামুটি আওয়ামী লীগ বা সমমনা দলের লোকজনই রয়েছে, সুতরাং এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিবেশের তথ্য আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিতে পারেনি। আর বগুড়ায় এবার একটা বিক্রম নির্বাচন হচ্ছে। এই নির্বাচন কেন্দ্র করে উপজেলা নির্বাচন, আপনি জানেন যে বগুড়ার সারিয়াকান্দি সোনাতলা মিলে যে আসনটি রয়েছে সেখানকার যিনি সংসদ সদস্য রয়েছেন শাহদারা মান্নান, তার নিজের ছেলে দাঁড়িয়েছেন সারিয়াকান্দিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে, পাশাপাশি তার ভাই রয়েছেন পাশের উপজেলা সোনাতলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে, যদিও তিনি আগে থেকেই চেয়ারম্যান ছিলেন। তবে এই পরিবারের নতুন প্রার্থী হিসেবে রয়েছেন চেয়ারম্যান পদে অন্তত তার ছেলে, যিনি এবার প্রার্থী হয়েছেন প্রথমবারে আমেরিকান প্রবাসী। আর এর বাইরেও আরেকটা ব্যতিক্রম রয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলা, যদিও সেখানে এবার নির্বাচন হচ্ছে না, সেখানে মা ছেলে দাঁড়িয়েছেন, শ্যালক দাঁড়িয়েছেন, মানে সব মিলিয়ে বলা যায় যে এইবারের বগুড়ার নির্বাচনটা অন্তত প্রার্থীর ক্ষেত্রে কিছু ধরনের বৈচিত্র্য এসছে। ধন্যবাদ হাসিবুর রহমান। আব্বাস হোসেনের কাছে যেতে চাই। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরের কি অবস্থা? কোনো মন্ত্রী এমপি স্বজনরা দাঁড়িয়েছেন কিনা? এই দুইটি উপজেলায় কিন্তু ভোট হচ্ছে আগামীকাল। তো এই দুইটি উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে 143টি। ইতিমধ্যে শুধুমাত্র ব্যালট পেপার ছাড়া যে অন্যান্য যে নির্বাচনী সরঞ্জাম যে রয়েছে সেগুলো ইতিমধ্যে প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছেছে এবং ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে। তবে আমরা যেহেতু জানি এই দুই উপজেলায় কিন্তু কোনো এই যে স্থানীয় যিনি সংসদ সদস্য রয়েছেন আব্দুল্লাহ আল মামুন, তার কোনো আত্মীয় স্বজন নেই। এখানে যারাই ভোট করছেন তারা মূলত 11 জন চেয়ারম্যান পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 9 জন হলো আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, এর বাইরে 2 জন অন্য দলের প্রার্থী রয়েছেন। যদিও একসময় বিএনপি করতেন রামগতি, যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন এবং চেয়ারম্যান প্রার্থী, তিনি কিন্তু এখন বিএনপির সাথে নাই। এর বাইরে কমলনগর আরেকজন প্রার্থী রয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের খালেদ সাইফুল্লাহ। তিনি যদিও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে ইতিমধ্যে ভোট করার কারণে বহিষ্কৃত হয়েছেন। এই 2 জন ছাড়া আর বাকি যে 9 জন তারা কিন্তু আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। এর বাইরে ভাইস চেয়ারম্যান রয়েছে 6 জন, মহিলা এবং পুরুষ রয়েছে 16 জন। তো এখানে যে ভোটার সংখ্যা যদি আমি বলি, এখানে 3,84,943 ভোট রয়েছে। তো আগামীকাল এই কেন্দ্রগুলোতে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এই কেন্দ্রগুলোর পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি কেন্দ্রেই তারা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন যেন সুস্থ সুন্দরভাবে এবং ভোট করতে পারে। আব্বাস হোসেন, আপনাকে ধন্যবাদ। আমি আবার যেতে চাই আমাদের অতিথির কাছে, জনাব সাইফুল ইসলাম চৌধুরী। আপনাকে জানতে চাচ্ছিলাম আপনি কিভাবে দেখছেন এই নির্বাচনের পরিবেশ? প্রতিদ্বন্দ্বিতামূলক হবে কিনা মনে করছেন কিনা, যতটা আপনার নজরে এসেছে, যদিও আপনি রাজধানীতে আছেন? না, নির্বাচনটা তো মোটামুটি একটা ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে, অসুবিধা নেই। এখানে আপনার নিজেদের ভেতরে হচ্ছে, নিজেদের নেতৃত্ব বাছাই হচ্ছে। আপনার এটা খুব যে একটা মানে ঝঞ্ঝাট কোথাও হবে, দাঙ্গা হাঙ্গামা হবে, এটা মনে হয় না। নিজেদের ভেতরেই খেলাধুলা হবে, তবে কিছুটা সেম সাইড তো হতেই পারে, খেলার সময় সেম সাইড হলেও হতে পারে। ফাউল টাউল একটু টুকটাক হবে, যেগুলোর মধ্যে খুব বড় আকারের ফাউল হবে বলে মনে হয়। হাসিবুর রহমান, আপনার কাছে যেতে চাই। আপনার কাছে জানতে চাচ্ছিলাম বগুড়া অঞ্চলে যেসব এলাকায় উপজেলা নির্বাচন হচ্ছে আগামীকাল, সেখানে সব কেন্দ্রে কি ব্যালটে নাকি কিছু কিছু কেন্দ্রে মেশিনেও ভোট হচ্ছে, ইভিএম এর ভোট হচ্ছে? না, এখন পর্যন্ত সব কেন্দ্রেই ব্যালটের সিদ্ধান্তই রয়েছে এবং বগুড়ায় 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে, যেটি
বগুড়ার গাবতলী, এর পরেই রয়েছে সারিয়াকান্দি এবং সোনাতলা। এই 3টি কেন্দ্রেই ব্যালটে নির্বাচন হবে এবং সেরকম প্রস্তুতি নির্বাচন কমিশন সম্পূর্ণ করে ফেলেছে ইতিমধ্যেই। এবং সবচেয়ে বড় যে বিষয়, যে প্রত্যেকটি কেন্দ্রের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে ভোটারদের স্বার্থে, বিশেষ করে যারা কেন্দ্রে ভোট দিতে যাবেন এবং আসবেন তাদের নিরাপত্তার বিষয়টাকে খুবই গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। অন্তত বগুড়ায় যে কর্মকর্তারা রয়েছেন নির্বাচনের, তারা এখানে খুবই গুরুত্বের সাথে বিষয়টি দেখছেন। 11 জন প্রার্থী এবার চেয়ারম্যান পদে লড়ছেন, এর বাইরেও নারী প্রার্থী রয়েছেন, আরও কিছু ভাইস চেয়ারম্যানের, সব 32 জন প্রার্থী এই 3টি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং প্রার্থীদের মধ্যেও আমি একটা বিষয় খেয়াল করেছি, বেশ সহমর্মিতা রয়েছেন, যে যার মতো করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এখন পর্যন্ত ঠিক উল্লেখ করার মতো কোনো সহিংস ঘটনা ঘটেনি। এবং আমি আজকে ব্যক্তিগতভাবে কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, তারাও যেটি হচ্ছেন যে নির্বাচনের যে পরিবেশ, এটি তারা ধরে রাখতে চায় এবং এই পরিবেশে তারা সন্তুষ্ট। হার জিতের বিষয়টি আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে এটা একেবারে নির্বাচনে যারা ভোট পাবেন তারাই জয়ী হবেন, এই নিয়ে তাদের কোনো আলাদা কোনো মন্তব্য নেই এবং তারা মনে করছেন যে এই নির্বাচনটা একটা ফ্রি নির্বাচন হবে, ফেয়ার নির্বাচন হবে, এটি তাদের প্রত্যাশা। এবং তারাও মনে করেন যে এখনকার যে পরিবেশ রয়েছে সেটাতে একেবারে নিরপেক্ষ এবং একটি নির্ঝঞ্ঝাট নিরপেক্ষ একটি অনেক ধন্যবাদ হাসিবুর রহমান। যেতে চাই আব্বাস হোসেনের কাছে। যেন আব্বাস হোসেন, আপনার কাছে একই প্রশ্ন, যে যেসব এলাকায় ভোট হচ্ছে লক্ষ্মীপুর অঞ্চলে, সবগুলোতে কি ব্যালট বা কিছু কিছু জায়গায় কি মেশিন হচ্ছে, কি ব্যবহৃত হচ্ছে কিনা, আর আইন শৃঙ্খলা ঝুঁকিতে পড়ে এমন কোনো আসন চিহ্নিত যেগুলো করা হয়েছে সেখানে তার মধ্যে লক্ষ্মীপুর আছে কিনা? না, আগামীকাল যেই ভোট হবে সেখানে কিন্তু যে আমাদের 2টি উপজেলা ভোট হচ্ছে সেখানে কিন্তু ব্যালটে ভোট হবে এবং আগামীকাল সকালেই কিন্তু এই ব্যালট পেপারগুলো কেন্দ্রে কেন্দ্রে যাবে। এর আগে কিন্তু অন্য যেই সরঞ্জাম রয়েছে নির্বাচনী, সেগুলো ইতিমধ্যে প্রত্যেকটি কেন্দ্রে গিয়েছে এবং সেখানে 143টি কেন্দ্র রয়েছে 2টি উপজেলায়, প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু পৌঁছেছে। এর বাইরেও কিন্তু আমরা এখানে যদি একটু আপনাকে বলি, কমলনগরে এবং রামগতি 2টি উপজেলায় যদিও বিএনপি ভোটে অংশ নেয়নি, কিন্তু এর মধ্যে গোপনে গোপনে বিএনপি 2 জন প্রার্থীকে সমর্থন দিচ্ছেন এবং সেখানে যারা উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে যে নেতা রয়েছেন বা পৌরসভা পর্যায়ে নেতা রয়েছেন, তারাও কিন্তু যাদেরকে বিএনপি আপনি বলছেন গোপনে সমর্থন দিচ্ছে, সেই ব্যক্তিরাকে বিএনপির নেতাকর্মী কিনা বা প্রাথমিক সদস্য কিনা? না, এখানে যে প্রাথমিক সদস্য না, যেমন যে কমলনগর যাকে সমর্থন দিচ্ছে এবং ভোট করছে বাবুল, যে তাকে দিচ্ছে বিএনপি, আমরা এমনটি জেনেছি এবং তারা অফেনও অনেক জায়গায় ভোট করছেন, নেতারাই নামছেন। এর বাইরে কিন্তু আমরা দেখেছি রামগতিও কিন্তু রোকে আজাদের পক্ষে বিএনপি নেতাকর্মীরা ভোট করছেন। কিন্তু আসলে কিন্তু আমরা অনেক নেতাদের সাথে কথা বলছি, যদিও তারা অস্বীকার করে, কিন্তু আমরা সরাসরি দেখেছি তারা ভোট করতে এবং তার 2 জন প্রার্থীর পক্ষে তারা ভোট করতেন। তারা বলছেন তারাই তাদের পছন্দের প্রার্থী। এর বাইরে কিন্তু আমরা অনেক ধন্যবাদ আব্বাস হোসেন, আমার হাতে সময় নেই, আপনাকে ধন্যবাদ। যেতে চাই জনাব সাইফুল ইসলাম চৌধুরীর কাছে। জনাব চৌধুরী, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, বলছিলাম যে আমি খোঁজ দেওয়ার চেষ্টা করছিলাম যে কোথায় কোথায় ইভিএমে ভোট হচ্ছে, কোথায় ব্যালট হচ্ছে। এই নির্বাচনে কিছু কিছু কেন্দ্রে আগামীকাল যে ভোট হচ্ছে ইভিএম ব্যবহৃত হচ্ছে। আমি একটু ইভিএমের ব্যবহার নিয়েই আসলে কথা বলতে চাই। যখন জাতীয় নির্বাচনে ইভিএমের গুরুত্ব থাকলো না, ভবিষ্যতে আর ব্যবহৃত হবে কিনা, তখন এই ইভিএমের চর্চাটা কতটা প্রয়োজন ছিল বলে আপনি মনে করছেন? না, এই চর্চাটা করার ভালো। কারণটা হচ্ছে যেহেতু ইভিএম কয়েক হাজার কোটি টাকার ইভিএম কেনা হয়েছে, ইভিএম যন্ত্রগুলোকে নষ্ট করার থেকে স্থানীয় সরকার নির্বাচনে যদি ইভিএম এর ব্যবহার সঠিকভাবে হয়, হলে পারে জনগণের আস্থাটা তাহলে আসতে পারে। কারণ জনগণের আস্থা ছাড়া কোনো কিছুতে নতুন পদ্ধতিতে যাওয়াটা শোভনীয় হবে। স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু ক্ষমতার পরিবর্তন হচ্ছে না, ফলে স্থানীয় সরকার নির্বাচনে এই উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ইভিএম এর ব্যবহারটা আরো ব্যাপক হারে হলে পারে বোধহয় ভালো হতো। ইভিএম গুলোর যত্নে থাকতো এবং জনগণের আস্থা অর্জন। কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ইভিএম কিন্তু নষ্ট হয়েছে বলে আমরা সংবাদ মাধ্যমে খবর দেখেছি এবং সম্ভবত সেগুলোকে মেরামত করবার জন্য যে অর্থ প্রয়োজন সেটাও হয়তো এই মুহূর্তে ইলেকশন কমিশন নেই। সেক্ষেত্রেও তো একটা সংকট রয়ে গেল। আপনি যদি চর্চা করেই বা লাভ কি? না, তাহলে তো আপনার এই 7 জানুয়ারি নির্বাচনে 150টা আসনে ইভিএম দিয়ে নির্বাচন করার কথা কোন হিসাবে বলেছিলেন? আজকে যদি 150টা আসনে নির্বাচনের কথা বলে থাকেন, সেখানে 139টা উপজেলায় নির্বাচন হচ্ছে, 150টা আসনের তুলনায় অনেক অনেক কম নির্বাচনী এলাকা। ফলে
এইসব কথাবার্তা বললে তো এখন লোকজন, আমরা যারা সাধারণ মানুষ, তারা তো আরো বেশি করে হতাশায় ভুগবো যে ইভিএম কি আসলে একটা আমাদেরকে ভয় দেখানোর যন্ত্র কিনা, ভয়ের মেশিন, এটাও মনে হতে পারে ইভিএম থেকে। তা যেন না হয়, এটা ইভিএম আমাদের ভয়ের মেশিন না হয়, এটা সত্যিকার ভোটের মেশিনই হোক। এটা চর্চাটা ইলেকশন কমিশনকে এই সময় খেলতে হইতো। অনেক অনেক ধন্যবাদ জনাব চৌধুরী, আমাকে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ হাসিবুর রহমান, ধন্যবাদ আব্বাস হোসেন। আগামী জুলাই থেকে সবার জন্য ন্যায্য মূল্যের দোকান চালু করতে চায় বাণিজ্য মন্ত্রণালয়ের বিপণন সংস্থা টিসিবি। প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই এই কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসনানুল ইসলাম। সকালে রাজধানী বারিধারায় টিসিবির ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাজেটে নিত্যপণ্যের শুল্ক যৌক্তিক পর্যায়ে আনতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক সিনিয়র সচিব মফিজুল ইসলাম। জনাব ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। আমরা আলাপ করছিলাম, প্রতিমন্ত্রী বলছেন সবার জন্য ন্যায্য মূল্যে পণ্য দিতে চান, তার জন্য টিসিবির মাধ্যমে এটা কার্যক্রম চলবে। আপনি কীভাবে দেখছেন এই সিদ্ধান্তকে? যদি কার্যকর হয় সেক্ষেত্রে টিসিবির যে বর্তমান লোকবল জনবল রয়েছে সেটা থেকে সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাস্তবে যেটি হচ্ছে সেটা হচ্ছে নীতি নৈতিকতার অবক্ষয়ের কারণে কিন্তু বাজার ব্যবস্থায় আমরা একটা দুর্বলতা লক্ষ্য করছি। সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে বাজারকে নিয়ন্ত্রণ করতে। বর্তমানে যে কাজটি করছে টিসিবির মাধ্যমে বাজারে ইন্টারভেনশনটা, এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসা করবে ব্যবসায়ীরা, সেখানে সরকারের তেমন কিছু একটা করার থাকে না, কিন্তু বাধ্য হয়ে সরকার টিসিবির মাধ্যমে 1 কোটি পরিবারকে ভর্তুকি দিয়ে বাজার ব্যবস্থাকে ঠিক রাখতে চাচ্ছে। এবং নতুন করে মাননীয় মন্ত্রী যে কথাটি বলেছেন যে ন্যায্য মূল্যে দেওয়ার চিন্তা ভাবনা করছেন, এই উদ্যোগটি খুবই ভালো বলে আমি মনে করি। তবে কাজটি খুবই চ্যালেঞ্জিং। ভালো হতো যদি যারা ব্যবসার সাথে জড়িত তাদের সমন্বয়ে প্রচেষ্টায় একটি প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা যদি গড়ে তোলা যেত, তাহলে, এবং সেটা যদি স্থায়ী করা যেত, তাহলে ভোক্তা এবং সকলেই কিন্তু সুফল পেতেন। আপনি বলছেন যে যথার্থই বলছেন যে মুক্ত বাজার অর্থনীতি আসলে সরকারের যে ইন্টারভেনশন সেটা আসলে প্রয়োজন নেই, কিন্তু গলতটা কোথায়? তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা পালন করা, সেই জায়গাটা কি তারা ব্যর্থ হচ্ছে? কেন পণ্যের দাম সরকার নির্ধারণ করে দেওয়ার পরেও একই দামে পণ্য বিক্রি হয় না? যদিও আমরা অনেকেই বলছি যে সরকারের কাজ কিন্তু নয় পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া। ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে এই যে সব ক্ষেত্রে কিন্তু বাজার পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়াটা সঠিক বলে আমি মনে করি। যে কথাটা আমি বলছিলাম যে বাস্তবে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না, সেটি গড়ে তোলা প্রয়োজন। সেটি গড়ে তোলার জন্য ব্যবসার সাথে যারা জড়িত সবাইকে উদ্যোগ নিতে হবে। সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য যে সমস্ত সংস্থা বা মন্ত্রণালয়গুলো জড়িত তাদের সাথে ঘন ঘন বসতে হবে এবং ব্যবসায়ীদের সাথে। সেটি হচ্ছে যে সকল পণ্যগুলো আমরা দেখি, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো যেগুলো দাম বেড়ে যায়, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে যে সকল মন্ত্রণালয়ের সাথে জড়িত, যেমন খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পশু সম্পদ মন্ত্রণালয়, তারপর স্থানীয় সরকার বিভাগ, অর্থ মন্ত্রণালয়, যেহেতু ট্যারিফের প্রশ্নটা আছে, আমদানি ইম্পোর্ট বাজার যেহেতু আমাদের, এই সকলকে নিয়ে, বাণিজ্য মন্ত্রণালয় সকলকে নিয়ে বসে কিন্তু একটা স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে হবে। তা না হলে এই বাজার শুধু মফিজুল ইসলাম, আপনার সাথে একমত যে একটা স্থায়ী ব্যবস্থা ছাড়া কিন্তু এই সমস্যা ভালো সমাধান হবে না। কিন্তু আমি যদি ধরে নেই যে বিষয়ে আলোচনা করছি, যদি সরকার ন্যায্য মূল্যের দোকান করতে চান এবং টিসিবির মাধ্যমে কাজটি করতে চান, সেখানে চ্যালেঞ্জটা কি? আপনিও বলছেন বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো একটু জানতে চাই। কী ধরনের চ্যালেঞ্জ দেখা দিবে টিসিবির জন্য? মুক্তবাজার অর্থনীতি, তারপরে সরকারের আবার যে ন্যায্য মূল্যে বিক্রির যে উদ্যোগটা, এটা কতটা ফলপ্রসূ হবে আমি একটু সন্দিহান। কাজটি খুবই চ্যালেঞ্জিং হবে, কারণ সরকার তো সকল পণ্য, ধরেন কিছু পণ্য হয়তো সরকার
ন্যায্য মূল্যে দেওয়ার ব্যবস্থা করলে, কিন্তু সকল পণ্য, হাজার হাজার পণ্য, তো সেই সকল পণ্য তো সরকারের পক্ষে ন্যায্য মূল্যে দেওয়া সম্ভব হবে না। এবং তারপরে দেখা যাবে ন্যায্য মূল্যের দাম কিন্তু কম মূল্যে নয়। আমার ধারণা প্রতিমন্ত্রী এটা বলার চেষ্টা করছেন, ধরা যাক পেঁয়াজের দাম সরকারের হিসাব মতো 60 টাকা হওয়া উচিত, কিন্তু বাজারে দেখা যাচ্ছে 70 টাকা হচ্ছে। তারা সেই জায়গায় নিশ্চিত করতে চাচ্ছে, তারা কিন্তু ভর্তুকি দিয়ে কম দামে বিক্রি করার কথা বলছেন না, এই কথা কিন্তু প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন। সরকার আমদানি করে বাজারকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, অর্থাৎ সরকারকে আপনারা টেনে ব্যবসায় নামাচ্ছেন না, সরকারকে ব্যবসা করতে হচ্ছে। যদিও সরকার নিশ্চয়ই সরকার ব্যবসা করুক, সেটা কাম্য নয়, কিন্তু সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ার কারণেই তো এই প্রশ্নগুলো আসছে। আপনিও বলছেন যে সরকার বাধ্য হয়ে পণ্যের দাম নির্ধারণ করে দিচ্ছেন, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না। মূল সংকট কি সরকারের কিনা বা নিয়ন্ত্রণ সংস্থার কিনা, যাদের নজরদারি কথা ছিল তারা নজরদারি করতে পারছেন না? ব্যাপারটা কি তাই নয়? রাইট, এই জন্য আমি বলছিলাম এর চেয়ে ভালো হতো যদি মুক্ত বাজার কালচারে আমরা যদি সকল মন্ত্রণালয় সংস্থাগুলো যদি একসাথে কাজ করে একটা স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা যেত, সাপ্লাই চেনটাকে ঠিক করে, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে আরো অ্যাক্টিভেটেড করে যদি আমরা একটা প্রতিযোগিতামূলক বাজার তৈরি করতে পারতাম, স্থায়ী সমাধান হতো সেটাই। সরকার যেটা করতে যাচ্ছে সেটা বাধ্য হয়ে সরকার করছে, উদ্যোগটি ভালো, কিন্তু চ্যালেঞ্জিং বলছি আমি এই কারণে যে বেশিরভাগ পণ্যই কিন্তু আমদানি করতে হবে সরকার। এখন সরকারের একার পক্ষে আমদানি করে তারপর বাজার নিয়ন্ত্রণ রাখা, আবার অন্যদিকে ব্যবসায়ীরাও ব্যবসা করবে, ধরেন তাহলে সমস্ত চাপ যদি সরকারের উপর এসে পড়ে এবং সেক্ষেত্রে ব্যবসায়ীরা যদি আমদানি না করে অনেক পণ্য, তখন কিন্তু সরকার বেকায়দায় পড়ে যায়। আপনি বুঝতে পারছেন চ্যালেঞ্জের মুখোমুখি। নিশ্চয়ই। আমাকে শেষ করতে হচ্ছে। জনাব মফিজুল ইসলাম, আজকে ভবিষ্যতে আমরা আবার কথা বলবো আপনার সাথে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। হজ ভিসা আবেদনের মেয়াদ 11ই মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। কাঙ্ক্ষিত ভিসা আবেদন না হয় প্রথম দফায় 7 মে পর্যন্ত বাড়ানো হয়। এই সময়ের মধ্যে সবাইকে ভিসার আবেদন করার জন্য অনুরোধ করা হলেও দ্বিতীয় দফায় ফের সময় বাড়ানো হলো। 9 মে থেকে শুরু হবে হজ ফ্লাইট। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি সাদাত হোসেন তসলিম। জনাব তসলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার যতদূর মনে পড়ছে এই বছর হজে যাবার জন্য প্রায় 84,000 ব্যক্তি নিবন্ধন করেছেন। এদের মধ্যে সবশেষ খবর অনুযায়ী কতজন টাকা জমা দিয়েছেন বা আমি যদি বলি ভিসার জন্য আবেদন করেছেন? ধন্যবাদ, আপনি যথার্থ বলেছেন। এবছর গাইড সহ প্রায় 85,000 হবে তারা এবছর হজে যাবেন। আর ভিসার জন্য আসলে ভিসার প্রক্রিয়াটি ভিন্নতর, লজমেন্ট, অন্যান্য প্রক্রিয়া, অনেক দীর্ঘ প্রক্রিয়া থাকে। তবে আমি যদি বলি ভিসা ইস্যু হয়েছে কতজনের, তাহলে এখনো পর্যন্ত 35,000 ভিসা ইস্যু হয়েছে এখনো পর্যন্ত। আর আবেদন করার পরেও ভিসার জন্য অপেক্ষা করছেন এমন সংখ্যা কেমন, নাকি একেবারে আবেদন করেননি অথচ নিবন্ধন করেছেন, সেইটা সংখ্যা কতখানি? না, আবেদন করা আরো প্রায় 30,000 আছে। আচ্ছা, আবেদন করা আরো, যেগুলি লজমেন্ট বলি আমরা, সেগুলি আরো 30,000 আছে। তাহলে আমি ধরে নিতে পারি আপনি বলছেন 35,000-এর মতো ভিসা হয়ে গেছে ইতিমধ্যে, ভিসা হয়ে গেছে, আরো আবেদন করেছেন 60,000, 30,000, তার মানে হ্যাঁ, সব মিলে 65, সব মিলে 60-70 হাজারের মতো 65,000 যাচ্ছে। জি, 65,000। আচ্ছা, জি, বাকি ভিসা ইস্যু হয়েছে জি 20,000, আর তবে ভিসা ইস্যু হয়েছে 35,000। ভিসা আজকে কিন্তু খুব দ্রুত গতিতে ইস্যু হচ্ছে, প্রতি ঘন্টায় কয়েক হাজার করে হচ্ছে। কারণ আজকে সৌদি আরবের পূর্ব ঘোষণা অনুযায়ী লাস্ট ডেট ছিল ভিসা ইস্যু করা। এখন প্রশ্ন হলো আমরা এর মধ্যে পারিনি কেন? আমরা পারিনি কিন্তু দুটো কারণে। এক হলো সৌদি অংশেও কিছু সমস্যা ছিল, যে সার্ভিস কোম্পানি যারা আছে তাদেরও, যেমন একটা সার্ভিস কোম্পানির প্রাইসে যখন ভিসা করতে যায়, এটা কিন্তু অনলাইনে টাকা পেমেন্ট হয়, অনলাইনে এজেন্সিগুলি দেয়, তারা রুট সিলেকশন করে। লাইক আমরা যে Booking.com-এ যদি আমরা যেভাবে হোটেল ভাড়া করি, সাথে কার রেন্ট নিলাম, অন্যান্য এগুলি, এয়ারপোর্ট রাইড, তো এনিওয়ে এরকম করেই এটা নীতি গিয়ে দেখা গেছে যে প্রায় 700 রিয়ালের মতো বেশি পড়ছে প্রতিটা ভিসায়। তখন এখানে প্রায় 28,000, এই 28,000 কিন্তু তখন রেডি থাকার পরেও তারা বন্ধ করে দিয়েছে ইস্যু করা। এখানে হলো 28,000 এই ঘটনা। তো আর বাকি 34,000-এর মধ্যে ভিসা ইস্যু করার সময় আবার সেখানকার সার্ভিস কোম্পানির আপনার নাম্বার দিতে হয়, ওই নাম্বার তাদের সমস্যা ছিল।
আজকে আমরা সেখানকার সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ডক্টর আল হাসানের সাথে আমরা গতকালকে রাতে ওনার সাথে কথা হয়েছে এবং একটা টাইম ফিক্স করেছি আমরা আজকে বাংলাদেশ সময় বিকাল 3টা আমরা ওনার সাথে জুম মিটিংয়ে আমি ছিলাম, ওনার সাথে আমাদের কথা হয়েছে। আমরাও কেন আমাদের দিক থেকে কি কি কারণে দেরি হলো, কারণ আমাদের এখান থেকে বাড়ি ভাড়া করতে যাওয়ার ভিসা আমরা সময় মতো পাই নাই আসলে আমরা, এটা আমাদের দিক থেকে দেরি হয়েছে যার কারণে। আর ওনাদের দিক থেকে মোয়াল্লেম সংক্রান্ত সমস্যাগুলি তুলে ধরার পরে এগুলি সমাধান হয়েছে আজকে। ওনাদের দিকগুলি উনি তাৎক্ষণিকভাবে আমাদের স্ক্রিনে কি কি দেখা যায় স্ক্রিন শেয়ারিং করে ওনাদের এখানে আমাদের টেকনোলজি আইটি প্রফেশনাল এবং ওনাদের আইটি প্রফেশনাল বসে আমরা অনলাইনে ছিলাম, এটা সমাধান হয়েছে। তারপর উনি অনুরোধ করেছিলেন আজকের মধ্যে যাতে আমরা ভিসাগুলি শেষ করি। তখন ওনাকে আমরা বলেছি আসলে আজকের মধ্যে এই এতগুলি ভিসা সম্পন্ন করা সম্ভব নয়। দেন ওনার কাছে আমরা সময় চেয়েছি, উনি দিতে চাচ্ছিলেন না। উনি বলছেন যে আমি তো ডেপুটি মিনিস্টার ছাড়া দিতে পারবে না। তখন ওনাকে আমরা বলেছি আসলে ওনারা আমাদের সাথে খুব আপনার ভ্রাতৃত্ব সৌহার্দ্যতাপূর্ণ আন্তরিকতার সাথে কাজ করেন, আমরা সেই রিলেশনটি ওনাদের সাথে মেনটেইন করি, যার কারণে আরেকটি প্রশ্ন করতে চাই জনাব তসলিম, সেটি হচ্ছে যে এবারে যে মূল রেজিস্ট্রেশন করেছেন প্রায় আমি বলছিলাম 84,000-এর মতো, তারা পুরোটা সবাই যদি না যান বা বেশ কিছু সংখ্যক যদি বাকি থাকেন, তাহলে কি ভবিষ্যতে হজ যাবার ক্ষেত্রে সৌদি সরকারের পক্ষ থেকে কোটায় কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে কিনা? অর্থাৎ আমি বলতে চাচ্ছি বাংলাদেশের জন্য নির্ধারিত যে কোটা সেখানে কমে যেতে পারে কিনা। দেখুন, প্রথমে আমি এটা বলে রাখি, আজকে যে সমস্যা ছিল সেটাকে আমাদের অনুরোধে ওনারা 11ই মে পর্যন্ত সেটা বাড়িয়ে দিয়েছেন। এতে করে আমরা 11ই মে পর্যন্ত সময় পেলাম আমাদের সবগুলি ভিসা সম্পন্ন করার জন্য। আর আপনার যেটা প্রশ্ন, সেই প্রশ্ন এর আগে আমি একবার উত্তর দিয়েছিলাম এখানে যে আমরা যে বছর সবগুলি কোটা ব্যবহার করতে পারছি না, এতে করে সমস্যা হবে কিনা। না, এই জাতীয় ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আর এবছর আমাদের এমন কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি ইনশাল্লাহ যা আমাদের হজযাত্রী যেতে পারবে না। একটা বিষয় আপনাকে বলি, যেতে পারবে না এরকম পরিস্থিতিও তৈরি হয়নি, আর যেতে না পারলেও কম হলেও কোনো দেশের কোটার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তবে একটা বিষয় আমি আপনাকে বলতে চাই, হজ ব্যবস্থাপনা দ্বিরাষ্ট্রিক এবং একটি জটিল প্রক্রিয়া বিধায় অলওয়েজ আমি এটাকে চ্যালেঞ্জিং বলবো, অলওয়েজই চ্যালেঞ্জিং। তবে এভরি ইয়ার আমরা চ্যালেঞ্জ ফেস করি এবং অ্যাচিভ করি। ইনশাল্লাহ এবছর আমরা চ্যালেঞ্জ ফেস করছি, কিন্তু ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সামনে অপশন একটা, সাকসেস অ্যান্ড সাকসেস, দেয়ার ইজ নাথিং কমফোর্টেবল। আপনি কতখানি আশাবাদী যে কতজন হজ যাত্রী এবার বাংলাদেশ থেকে যেতে পারবে শেষ পর্যন্ত? না, ইনশাল্লাহ সবাই যেতে পারবে ইনশাল্লাহ। আমি একেবারে আশাবাদী, ইনশাল্লাহ সবাই যেতে পারবে। এবার অন্যদিকে খোঁজ নেই, বাড়ি ভাড়ার কি অবস্থা? আমরা সংবাদে দেখছিলাম বাড়ি ভাড়ার ব্যাপারে এখনো খুব একটা এগোনো সম্ভব হয়নি, কারণ অনেকের ভিসা প্রক্রিয়া শেষ হয়নি বলেও এটার কারণ। এছাড়া আর কোনো কারণ রয়েছে কিনা বাড়ি ভাড়া শেষ করার ব্যাপারে? আপনি যথার্থ বলেছেন কথাটি। আমি শুরুতে একটু বলেছিলাম যে দুই এন্ডেই কিছু অবস্টাকল আছে। আমাদের এন্ডে অবস্টাকল ছিল বাড়ি ভাড়া। বাড়ি ভাড়ার বিষয়টি ছিল বাড়ি ভাড়া করতে যাওয়ার জন্য কিন্তু এজেন্সি ওনার বা তার প্রতিনিধিকে সৌদি আরবে যেতে হবে, যাওয়ার জন্য ভিসা লাগে। এবছর কিন্তু এই ভিসা এজেন্সি পায়নি। এখন ভিসা না পেয়ে সৌদি আরবে না গিয়ে বাড়ি ভাড়াটা কিভাবে করবে? আমরা অনেক সময় সবাই বলি এজেন্সি বাড়ি ভাড়া করেনি। সে যদি যেতেই না পারে সৌদি আরবে কিভাবে করবে? তবে একটা কথা বলি, কোনো বাড়ি ভাড়ার বিষয়ে এবার দেওয়া হয় নাই, কিন্তু আমরা হাব এবং এজেন্সি আমরা বসে থাকি নাই। আমাদের মেধা দিয়ে আমাদের যা আমরা বুঝি সেইটাকে কাজে লাগিয়ে ফাইনালি আমরা অনেক ধন্যবাদ জনাব তসলিম আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করতে হচ্ছে আমাকে আজকে। এই ছিল ইউটিউব স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।